লেখক সবুজ আহমেদ মুরসালিন। ডিসেম্বরের এক বিকেলে তারা দুজনে হাত ধরে রাস্তার পাশ দিয়ে হাঁটছিল। ব্যস্ত রাস্তায় শো শো শব্দ তুলে যাচ্ছিল গাড়ি, আর জমে উঠেছিল তাদের আলাপ। বিয়ের পর সংসার কেমন হবে, কোন আসবাবপত্র কোথায় রাখবে, কিভাবে দুজনের মিলে ছোট্ট একটা পৃথিবী সাজাবে, এসব নিয়েই। হঠাৎই পেছন থেকে ঝড়ের মতো একটি গাড়ি ধেয়ে এলো তাদের দিকে। মুহূর্তের মধ্যে ছেলেটি সব বুঝে মেয়েটিকে জোরে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। পরের সেকেন্ডে গাড়িটা এসে তাকে প্রচণ্ড জোরে ধাক্কা দেয়। রক্তমাখা তার দেহটা রাস্তায় লুটিয়ে পড়ে, আর গাড়িটি মিলিয়ে যায় ভিড়ের মাঝে। মেয়েটি ছুটে এসে ছেলেটিকে কোলে তুলে নিল। কাপা হাতে তার মুখটা ধরে ডাকতে লাগলো বারবার। অজ্ঞান হওয়ার ঠিক আগের মুহূর্তেই ছেলেটি আধখোলা ঝাপসা চোখে দেখল মেয়েটি কাঁদছে। তার সেই কান্না ভেজা কাজল চোখের অদ্ভুত এক মায়া, আতঙ্ক আর ভালোবাসার মিশে আছে। সে মেয়েটিকে কিছু একটা বলতে চাচ্ছিল, কিন্তু শব্দগুলো ঠোঁট পর্যন্ত এসেও উচ্চারিত হওয়ার আগেই তার চেতনা গাঢ় অন্ধকারে ডুবে গেল। মেয়েটির কোলে মাথা রেখে সে অচেতন হয়ে পড়ল। চারিদিকে কেবল মানুষের চিৎকার আর মেয়েটির অসহায় কান্না ভেসে বেড়াতে লাগলো। মৃত্যুর সঙ্গে লড়াই করে শেষ পর্যন্ত ছেলেটি বেঁচে যায়, কিন্তু মাথায় প্রচণ্ড আঘাতের কারণে তার গত কয়েক বছরের পুরনো স্মৃতি পুরোপুরি মুছে যায়। তবু তার থেকে অদ্ভুত একটা শূন্যতা থেকেই যায়, এক ধরনের ব্যথা যা ব্যাখ্যা করা যায় না। স্মৃতি নেই, কিন্তু অনুভূতি আছে। সে উপলব্ধি করে সে কাউকে ভুলে গেছে, এমন কাউকে যাকে ভুলে যাওয়া তার উচিত হয়নি। স্মৃতিহারা ছেলেটি নিজের ভাঙাচোরা স্মৃতির ধ্বংসস্তূপে বারবার খুঁজে ফিরে সেই মেয়েটিকে, যাকে সে মনে করতে পারে না। তার উপস্থিতি গভীরভাবে অনুভব করে। তার মনে হয় তার জীবনে কেউ নেই, কেউ ছিল, খুব বিশেষ কেউ। কিন্তু কে সে? চেনা মুখ, চেনা নাম, ভালোবাসা সবই তার স্মৃতি থেকে মুছে গেছে। শুধু বুকের ভেতর থেকে গেছে এক শূন্যতা। আর ডিসেম্বরের শহরের মতোই সে রয়ে গেছে আক্ষেপে ও অপেক্ষায়। আকাশ, আমি কে? তুমি 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 কে? আমার নাম কি? নাম? আচ্ছা, একটা দুঃখের কবিতা শোনাও। যে পাখিটা ভাঙলো ডানা, উড়ে গেল সঙ্গী সাথী, পড়ে রইল একলা পথে, সেই পাখিটাকে করলাম আপন, সঙ্গ দিলাম যাত্রাপথে। শুনলাম তার দুঃখের কথা, ভুলের কথা, ফুলের কথা, সেই পাখিটাই ছাড়লো আমায়, উড়াল দিল দূরের পথে। একলা রেখেই ভুলের পথে, সেই পাখিটাই ভুললো আমায়। আকাশ, এবার বলো আমি কে? তুমি কে? আমার নাম কি? নাম? তুমি আমাকে ভুলে গেছো? না না, আমি তোমাকে ভুলিনি, বিশ্বাস করো, আমি তোমাকে ভুলিনি। আকাশ চিৎকার করে বলতে চাইল, কিন্তু তার মুখ থেকে কোনো শব্দই বের হলো না। প্রতিটা শব্দই যেন বুকের ভেতর বারুদের মতো বিস্ফোরিত হতে লাগলো। তার নিঃশ্বাসে ভারী হয়ে উঠল বুকের ভেতর তীব্র যন্ত্রণা, আর শরীরটা থরথর করে কাঁপছে। আমাকে কেন ভুলে গেলে? তুমি কি জানো না, তোমাকে ছাড়া আমি বড্ড একা, নিঃসঙ্গ। সত্যি আমি তোমাকে ভুলিনি, এখনই মনে পড়ে যাবে। তোমার নাম কি নাম তোমার? মনে করতে পারছি না। আমি জানি না, কিছু মনে করতে পারছি না। আমি জানি আমি তোমাকে মনে রেখেছি, আমি তোমাকে ভুলিনি, কিন্তু তবুও কেন মনে পড়ছে না? তুমি কে? আকাশ চিৎকার করছে, ঘুঘুনির মতো শব্দ করে বের হচ্ছে মুখ দিয়ে, চোখ ভিজে যাচ্ছে ক্রমশ। তুমি কথা দিয়েছিলে আমাকে আজীবন মনে রাখবে, আমি ভুলে গেলেও তুমি আমাকে মনে রাখবে। কিন্তু দেখো, তুমি আমাকে ভুলে গেলে। এখন আমি কি করব? কোথায় যাব? এখন আমি তোমার কেউ নই বলেই আমাকে নিদারুণভাবে ভুলে গেছো। প্রয়োজন ফুরিয়ে গেলেই মানুষ ভুলে যায়,
তোমার জীবনে আমার প্রয়োজন ফুরিয়ে গেছে আকাশ। অন্ধকার থেকে ভেসে আসা কণ্ঠটি ক্রমশ দূরে হারিয়ে যাচ্ছে। যেতে যেতে সে কাঁদো কাঁদো কণ্ঠে এক নাগাড়ে বলে যাচ্ছে, তুমি আমাকে ভুলে গেছো আকাশ, তুমি আমাকে ভুলে গেছো। আকাশ কণ্ঠটাকে অনুসরণ করে ছুটে চলেছে। চারিদিকে অন্ধকার, কোথাও কেউ নেই, কিচ্ছু নেই, শূন্য মরুভূমি। হঠাৎ কণ্ঠটা হাওয়ায় মিলিয়ে গেল। আকাশ আর কিছুই শুনতে পাচ্ছে না, কোনো মানুষের অস্তিত্ব উপলব্ধি করতে পারছে না। সে থামলো, স্থির হয়ে দাঁড়ালো, দীর্ঘশ্বাস নিল। যত দূর চোখ যায় শুধু অন্ধকার আর নিস্তব্ধতা। চারপাশে কোনো শব্দ নেই, কোনো আলো নেই, শুধু এক অচেনা শূন্য তাকে ঘিরে রেখেছে। সে কিছু একটা বলছে, চিৎকার করে উঠেছে, কিন্তু তার কণ্ঠে কোনো শব্দ নেই। নিঃশব্দ আতঙ্ক। সে বুঝতে পারে তার পায়ের নিচের বালু নরম হয়ে যাচ্ছে। মুহূর্তের মধ্যে সে অনুভব করলো বালুর ভেতরে তার দুই পা ধীরে ধীরে ডুবে যাচ্ছে। সে নড়ার চেষ্টা করলো, কিন্তু শরীরটা যেন পাথর হয়ে গেছে। কোটি কোটি বালুকণা তাকে নিচের দিকে টেনে নিচ্ছে। বালু ধীরে ধীরে তার শরীরটাকে সম্পূর্ণ গিলে নিতে থাকলো। শুধু চোখ দুটো তখনও খোলা, নিষ্প্রাণ, নিস্তীর, শূন্য আকাশের দিকে তাকিয়ে আছে। আকাশ দীর্ঘশ্বাস ছাড়ল। সে মনে মনে ভাবলো, এক্ষুনি সব কিছু সমাপ্তি হবে। এটাই সমাপ্তি। সমাপ্তি সুন্দর, সমাপ্তির চেয়ে সুন্দর আর কিছু নেই। শুভ সকাল ঢাকা। আজ 1 ডিসেম্বর। ঘড়ির কাঁটায় এখন ঠিক সকাল 8টা বেজে 1 মিনিট। আজ RJ আরিত্রী আছি আপনাদের সঙ্গে সকাল 10টা পর্যন্ত। আজকের সকালটা থাকবে একগুচ্ছ মন ছুঁয়ে যাওয়ার গান আর মানুষের জীবনে নানান অজানা ও না বলার গল্প। ডিসেম্বর শুধু ক্যালেন্ডারের একটি মাস নয়, এটি আমাদের অনুভূতির, ভালোবাসার, হারানোর, আবার ফিরে পাওয়ার মাস। এই মাসকে ঘিরেই জমে আছে আমাদের জীবনের অগণিত স্মৃতি, না বলা কথা আর গভীর আবেগ। মনে চিলেকোঠার যে সব কথা জমে আছে, সেসব অনুভূতি সাহস করে কখনো কাউকে বলা হয়নি। সেই কথাগুলোই পাঠিয়ে দিন আমাদের ঠিকানায়। আমরা প্রতিনিয়ত ছুটে চলি অফিস, স্কুল, কলেজ, ভার্সিটি বা কর্মজীবনে, নিতান্তই ব্যস্ততায়। এর মাঝে কোথাও যেন হারিয়ে যায় আমাদের মনের কথা, হারিয়ে যায় সেই মানুষটা যার কাছে একসময় নির্ভয়ে বলা যেত সব কিছু। কিন্তু আজ এই বিশেষ ডিসেম্বরের সকালে আপনি চাইলে আবারও পৌঁছে দিতে পারেন আপনার মনের কথা আপনার প্রিয় মানুষের কাছে। কে জানে, হয়তো অন্য প্রান্তে সেও এখন আপনাকে শুনছে। 2988969630 নম্বরে কল করে বা মেসেজ দিয়ে জানাতে পারেন ডিসেম্বরের ঘিরে আপনার জীবনের সেই বিশেষ মুহূর্ত, স্মৃতি বা অনুভূতি যা কখনোই কাউকে বলতে পারেননি। তাহলে আর দেরি কেন, পাঠিয়ে দিন আপনার মনের চিঠি আমাদের ঠিকানায়। এবার চলুন দিনের প্রথম গল্পে যাওয়ার আগেই শুনে নিই আজকের প্রথম গান। সঙ্গে থাকুন। ডিসেম্বরের উষ্ণ সকালে আমার সঙ্গে আমি RJ আরিত্রী। হেডফোনের ভেতর থেকে ভেসে আসছে ডিসেম্বর শহর গানটি। আকাশের হাতে রং চা। ধীরে ধীরে মগটা হাতে নিয়ে সে ছাদে বেরিয়ে এলো। ছাদের চারপাশে সুন্দর করে বসার ব্যবস্থা দেখে আকাশের মনে হলো বাড়িওয়ালা বেশ শৌখিন। এই শৌখিনতার প্রমাণ ছাদ জুড়ে থাকা অসংখ্য ফুলের টব, রং বেরঙের ফুল, সেগুলো দুলছে হালকা বাতাসে এবং তাদের ঘ্রাণ ছাদ জুড়ে তৈরি করেছে মিষ্টি ভারী এক আবেশ। আকাশ ছাদের উত্তর দিকে গিয়ে বসলো। হঠাৎ এক দমকা হাওয়া এসে তাকে জড়িয়ে ধরলো আলতো করে। ফুলের ঘ্রাণে মিশে থাকা সেই হাওয়ায় তার মনটা কিছুটা হালকা হয়ে গেল। চায়ে ধীরে ধীরে চুমুক দিতে দিতে সে দীর্ঘশ্বাস ফেলল। তীব্র মাথা ব্যথাটা আপাতত সহনীয় মনে হচ্ছে। গান শেষ হতেই হেডফোন খুলে পাশে রেখে দিল সে। সকালে তার ঘুম ভেঙেছিল তীব্র আতঙ্কে। চোখ খোলার সঙ্গে সঙ্গেই মাথার মধ্যে যেন কেউ ড্রিল চালিয়ে দিচ্ছিল। অসহনীয় ব্যথা,
তার সকল চিন্তা তখন তখন মাথার মধ্যে একের পর এক ঘুরপাক খেতে শুরু করে। একটা নতুন কিছু নয়, ইদানিং প্রায় প্রতিদিনই এভাবেই সকাল শুরু হয়। তারপর সারাদিন মাথা ব্যথা, টাফনিল খেলে সাময়িক আরাম মিললেও সেই আরাম বেশিক্ষণ টেকে না। ডাক্তার বলেছে টেনশন কমাতে হবে, একনাগাড়ে কিছু ভাবা যাবে না, রাগ বা উত্তেজনা নিয়ন্ত্রণ রাখতে হবে। সবচেয়ে বড় কথা, বর্তমান বাস্তবতাকে মেনে নিতে হবে। কিন্তু আকাশের কেবল মনে হয় তার হাতে সময় নেই। একটা ঝড় তার দিকে ছুটে আসছে, কিন্তু কি সেই ঝড় তা তার জানা নেই। সে কেবল অপেক্ষায় আছে কখন সব কিছু লণ্ডভণ্ড হবে। যা শেষ হলে আকাশ অনেকক্ষণ ছাদে বসে রইল। বাতাসে ভেসে আসা ফুলের ঘ্রাণ মিশ্রিত নিঃশব্দ সকালটা। সে চেষ্টা করলো ডাক্তারের কথাগুলো মনে করার। ভাবনা কমাও, নিজেকে শান্ত রাখো। কিন্তু সে যতই ভাবনাগুলোকে এড়িয়ে যেতে চায়, ততই ভাবনাগুলো ফিরে আসে। একটার পর একটা চিন্তা জন্ম দেয় নতুন চিন্তার, যেন শিকড় গেড়ে বাড়তে থাকা কোনো গাছের মতো ডালপালা ছড়িয়ে তাকে গ্রাস করে ফেলে। একসময় সব এলোমেলো হয়ে যায়। মাথার ভেতর জমে থাকা সেই ভারী চেনা যন্ত্রণা তখন অসহ্য লাগে তার। এভাবে দিনের পর দিন একটা গোমট জীবনে সে আবদ্ধ হয়ে আছে। তার যেন মুক্তি নেই, কোথাও এক চিমটি আলো নেই, আশা নেই। সকালের সূর্য যখন উৎপাত ছড়াতে শুরু করলো, আকাশ ছাদ থেকে রুমে এলো। আপাতত তার হাতের অনেক কাজ। গতকাল সে এই বাসায় উঠেছে, 7 তলা ভবনে 8ম তলায়, আধা আধি ছাদ, আধা আধি চিলেকোঠা। তবে চিলেকোঠা বললেই ভুল হবে, এজন্য ছোট্ট একটা ফ্ল্যাট, 2টি রুম, রান্নাঘর, ওয়াশরুম সবই আছে। রুমে ঢুকে আকাশ দেখলো চারিদিকে ছড়ানো জিনিসপত্র। গোছানোর মতো মন নেই তার। সারা রাত ঠিকঠাক ঘুমাতে পারেনি। সকালে একটু ঘুম এসেছিল, কিন্তু স্বপ্নের মধ্যেই নিজের মৃত্যু দেখে চমকে জেগে ওঠে। ঘুম ভাঙতেই বুকের ভেতর হাঁসফাঁস লাগছিল, সারা শরীর ভিজে গিয়েছিল ঘামে। তারপর শুরু হয়েছিল সেই পরিচিত মাথা ব্যথা। অনেকটা সময় নিয়ে নিজেকে সামলে ফ্রেশ হয়ে 1 কাপ চা বানিয়ে তারপর চলে আসে ছাদে। এখন যদিও মাথা ব্যথা কিছুটা কম, তবুও শরীর ও মন দুটোই ক্লান্ত। ঘুম আসছে, কিন্তু চোখ বন্ধ করলে অদ্ভুত এক ভয় তাকে আচ্ছন্ন করে ফেলে। মনে হয় একটা ঝড় তার দিকে ছুটে আসছে, সেই ঝড় তাকে লণ্ডভণ্ড করে দিবে। তখন আর এলোমেলো লাগে, অসহায় লাগে। তীব্র যন্ত্রণা শরীর জুড়ে ঘুরতে থাকে। তারপর মাথায় এসে জড়ো হতেই শুরু হয় মাথা ব্যথা। এসব ভাবতে ভাবতে মাথার ভেতর আবার ব্যথা শুরু হলো তার। সে সিদ্ধান্ত নিল ঘুমাবে, দীর্ঘ একটা ঘুম দিবে। ব্যাগ থেকে ঘুমের ওষুধ বের করলো সে। প্যাকেট ছিঁড়ে একটা ট্যাবলেট তুলে নিল। পাশের টেবিলে রাখা পানির বোতল খুলে ডক করে গিলে ফেললো সুটটা। তারপর ধীরে ধীরে শরীরটা এলিয়ে দিল বিছানায়। আকাশ জানে চোখ বন্ধ করলেই আবার শুরু হবে ভাবনার খেলা, কিন্তু আজ সে প্রস্তুত। তোমার নাম কি? মোহাম্মদ আবির রহমান। বাবার নাম মোহাম্মদ করিম রহমান। মায়ের নাম রহিমা রহমান সরকার। আবিরের সামনে বসে থাকা ভদ্রলোকের মধ্যে একজনের নাম ইসমাইল শিকদার, আকিস গ্রুপ অফ কোম্পানির HR ম্যানেজার। মাঝবয়সী মানুষ, নাকের নিচে ঘন মোটা গোঁফ, মাথায় চুল পাকা, ফর্সা নাদুস চেহারা। ভুঁড়ির চাপ সহ্য করে শার্টের বোতামগুলো যেন প্রাণপণে টিকে আছে। দেখে মনে হচ্ছে যে কোনো মুহূর্তেই ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তিনি মনোযোগ দিয়ে আবিরের সিভিটা একদিক থেকে একবার অন্যদিক থেকে খুঁটিয়ে দেখছেন। তারপর হঠাৎ চোখ তুলে তীক্ষ্ণ দৃষ্টিতে আবিরের দিকে তাকালেন। সিভিটা হাতে নিয়ে তিনি সম্মানসূচক ভঙ্গিতে বললেন, মিস্টার আবির। আবির একটু সোজা হয়ে বসলো। হালকা নার্ভাস হলেও তার মধ্যে এক ধরনের আত্মবিশ্বাস আছে। যতটা সম্ভব
স্বাভাবিক থাকার চেষ্টা করে বলল, জি স্যার। ইসমাইল শিকদার গম্ভীর কণ্ঠে প্রশ্ন করলেন, তুমি ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট থেকে বিবিএ ও এমবিবিএ শেষ করে হোটেল ইন্ডাস্ট্রি ছেড়ে একটা প্রাইভেট কোম্পানিতে জব করতে চাও কেন? আমাদের কাজ সম্পর্কে তোমার কোনো অভিজ্ঞতা আছে? আর ধরো, তুমি আমাদের কোম্পানিতে জয়েন হলে তখন নিজেকে কিভাবে সবচেয়ে উপযোগী করে তুলবে? এই প্রশ্নের নির্দিষ্ট উত্তর আবিরের জানা নেই। আগে প্রতিটা ইন্টারভিউতেই এই প্রশ্নের মুখোমুখি হয়েছে সে। তবুও থেমে না গিয়ে কিছুটা ভেবে শান্ত কণ্ঠে বলল, স্যার, নির্দিষ্ট কোনো কারণ নেই। আমি মনে করি আমি এই সেক্টরের আমার সর্বোচ্চটা দিতে পারবো। ছোটোবেলা থেকে আমি ব্যবসা বিষয়ে আমার গভীর আগ্রহ। আমি ভার্সিটির বিজনেস ক্লাবের সাবেক সভাপতি ছিলাম, যেখানে নানা প্রজেক্টের নেতৃত্ব দিয়েছি। এছাড়াও পড়াশোনার পাশাপাশি ছোটোখাটো অনলাইন ব্যবসাও পরিচালনা করেছি। ফলে কাস্টমারের চাহিদা, পণ্যের বাজারজাতকরণ, বিপণন কৌশল এসব বিষয়ে আমি বাস্তব অভিজ্ঞতা অর্জন করেছি। আমি বিশ্বাস করি আমার এই অভিজ্ঞতাগুলো এখনও কার্যকরভাবে প্রয়োগ করতে পারবো। একটু থেমে চোখে আত্মবিশ্বাসের ঝিলিক এনে আবির আবার বলল, স্যার, প্রতিটা মানুষেরই নিজস্ব পছন্দ থাকে। আমার পছন্দ হলো এমন জায়গায় কাজ করা যেখানে আমার জ্ঞান, অভিজ্ঞতা ও মেধা সঠিকভাবে কাজে লাগবে। আপনি যদি আমাকে সুযোগ দেন, আমি আপনার প্রতিষ্ঠানের আমার সর্বোচ্চ শ্রম ও নিষ্ঠা দিতে প্রস্তুত। ইসমাইল শিকদার মৃদু হাসলেন। তার ঠোঁটের কোণে এক ধরনের পেশাদার সৌজন্য ঝুলে আছে। তারপর তিনি বললেন, তোমার কথা বুঝতে পারছি মিস্টার আবির, তবে একটা প্রশ্ন করি। তুমি যদি আমার জায়গায় থাকতে আর তোমার সামনে দুজন প্রার্থী থাকতো, একজন মার্কেটিং ব্যাকগ্রাউন্ডের আর অন্যজন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্টের, তাহলে তুমি কাকে নিয়োগ দিতে? আবির একটু হেসে ভেবে সহজ ও সরল ভঙ্গিতে উত্তর দিল, স্যার, আমি অবশ্যই প্রথম কোম্পানির লাভের কথাই ভাবব। যার মাধ্যমে কোম্পানির বেশি উপকৃত হবে তাকেই নিয়োগ দেব। ইসমাইল শিকদার ভ্রু তুললেন, হালকা কৌতূহলে প্রশ্ন করেন, তাহলে তুমি বলো, তুমি কাকে সিলেক্ট করবে? আমি বিনয়ী কণ্ঠে বলল, স্যার, আমি যাকে সিলেক্ট করব সে হবে যোগ্য ও পরিশ্রমী, যার ডেডিকেশন আছে, দায়িত্ববোধ আছে। আমি তাকে বেছে নেওয়ার চেষ্টা করব। তবে আমি আপনার জায়গায় নেই। আপনি আমার চেয়ে অনেক অভিজ্ঞ, অনেক বেশি বিচক্ষণ। আপনার সিদ্ধান্তে অবশ্যই কোম্পানির সর্বোত্তম স্বার্থে হবে, আমি সেটা জানি। পুরো সময়টা ইসমাইল শিকদার এক দৃষ্টিতে আবিরের দিকে তাকিয়েছিলেন। তার চোখে ভাসছিল একরকম সন্তুষ্টির ছাপ। তারপর তিনি মৃদু গলায় বললেন, মিস্টার আবির, জীবনে কখনো হতাশ হবেন না। সবসময় নিজের উপরে বিশ্বাস রাখবেন। আপনাকে যদি সিলেক্ট করা হয় তাহলে কল করে জানানো হবে। আবির সামান্য হেসে মাথা নত করে বলল, ধন্যবাদ স্যার। আবির ধীরে ধীরে উঠে দাঁড়ালো। স্থান ত্যাগের আগে সম্মান জানিয়ে সালাম দিল। তারপর যতটা সম্ভব দ্রুত বেরিয়ে এলো কক্ষটি ছেড়ে। দরজার বাইরে আসতেই হালকা একটা শিরশিরে অনুভূতি ছড়িয়ে পড়লো তার সারা শরীরে। ইন্টারভিউ চলাকালীন সে কিছুটা নার্ভাস ছিল, কিন্তু নিজের প্রতি আত্মবিশ্বাস হারায়নি। সে জানে একদিন না একদিন সে সফল হবেই। এখন কেবল অপেক্ষা করা ছাড়া আর কিছু করার নেই। সিঁড়ি বেয়ে নামতে নামতে ঘড়ির দিকে তাকালো। দুপুর 12:25। বাইরে বের হয়ে আবির কিছুক্ষণ রাস্তায় হাঁটলো। হালকা বাতাসে মুখটা ঠান্ডা হয়ে আসছিল। রাস্তার পাশে এক দোকানে থেমে এক কাপ চা খেলো। সিগারেট ধরাতে গিয়েও শেষমেশ ধরালো না। তার মনে পড়ে গেল সে সিগারেট ছেড়ে দিয়েছে। আবির কোথাও যাওয়ার তাড়া নেই। মাথার মধ্যে অসংখ্য ভাবনা সে ভর করেছে। সে মনে মনে খোদার কাছে প্রার্থনা করলো যেন তার একটা চাকরি হয়ে যায়। চাকরিটা তার ভীষণ দরকার। টিউশন করি এতদিন কোনোভাবেই জীবনটাকে টেনে নিয়ে গেছে আবির। এখন আর চলছে না। 3টা টিউশন থেকে যে টাকা পায় তার অর্ধেক নিজের খরচে যায়, বাকি অর্ধেক গ্রামের মা বাবাকে পাঠায়। ছাত্র থাকা অবস্থায় অনেক টিউশন করাতো, কিন্তু এখন আর মন বসে না। অনিশ্চয়তার এই জীবন তাকে ক্লান্ত করে তুলেছে। গত 3-4 মাস ধরে সে নিতান্তই চেষ্টা করেছে একটি চাকরি জোগাড় করার, কিন্তু কোথাও সফল হচ্ছে না হওয়ার মূল কারণ তার বিষয় ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট। এই বিষয়টি নিয়ে সে এখন প্রায় অনুতপ্ত। মনে মনে নিজেকেও দোষ দেয়,
কেন 6টা বছর নষ্ট করলাম? কেন এমন একটা সাবজেক্টে পড়লাম যেখানে ভবিষ্যৎ এত অনিশ্চিত? ভবিষ্যৎ যে নেই তা নয়, সুযোগ আছে, কিন্তু হোটেল ইন্ডাস্ট্রিতে সফল হতে হলে সময়ের পরিশ্রম দুটোই দিতে হয়, অন্য সেক্টরের চেয়ে অনেক বেশি। তার মতো মধ্যবিত্ত পরিবারের ছেলের পক্ষে সেই দীর্ঘ পথ পাড়ি দেওয়ার কঠিন। তাছাড়া সত্যি বলতে হোটেল ইন্ডাস্ট্রি তার একদমই পছন্দ নয়। সে নিয়মবাঁধা জীবন পছন্দ করে না। তার জীবন সবসময় একরকম চলে না, সে জানে। আবির জানে কেরিয়ার শুরুটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। ভুল সিদ্ধান্ত নিলে সারা জীবন আফসোস করে যেতে হবে। এমনকি সে সারা জীবন নানা বিষয় নিয়েই শুধু আফসোসই করে গিয়েছে, কিন্তু এখন সে সেটা করতে চাচ্ছে না। তাই সময় লাগলেও সে তার লক্ষ্যের দিকে অটুট। কিন্তু তার হাতে সময় নেই, তাকে দ্রুত কিছু একটা করতে হবে। ফ্যামিলির পুরো দায়িত্ব তার একার কাঁধে। গত মাসে আবিরের মা রহিমা ফোন করে জানিয়েছিলেন তার বাবার শরীরের আগের চেয়েও আরও খারাপের দিকে যাচ্ছে। এখন নাকি কাশির সঙ্গে রক্তও বের হয়। কয়েক মাস ধরে ঢাকায় এনে ভালো ডাক্তারের কাছে দেখানোর কথা বলেছেন মা, কিন্তু আবিরের কোনোভাবে টাকা জোগাড় করতে পারছে না। এই একটিমাত্র অসহায় সত্য তাকে প্রতিদিন ভেতর থেকে ভেঙে দিচ্ছে। পরিবারের জন্য কিছু করতে না পারার যন্ত্রণা মাঝে মধ্যে তাকে পুড়িয়ে দেয়। একা ঘরে বসে কখনো কখনো কান্না চেপে রাখতে পারে না সে। পরিবারের জন্য সে কিছুই করতে পারছে না ভাবলে তার মাঝে মাঝে ভীষণ কান্না পায়। এদিকে একটা বিবাহযোগ্য বোন ঘরে বসে আছে। সে জানে তার মায়ের শরীরটাও ভালো নেই, তবুও মায়ের কোনো অভিযোগ নেই, কোনো চাকরি নেই, মায়ের কোনো চাওয়া নেই। এই মানুষটা আজীবন শুধু পরিবারের কথাই ভেবে কাটিয়ে দিল। সে তার মাকে দেখে মাঝে মাঝে অবাক হয় আর ভাবে, সব মায়েরা কি এমন হয়? রহিমা বেগম কখনো নিজের অসুস্থতার কথা আবিরকে বলে না। আবির যতবার তার মাকে জিজ্ঞেস করে সে বলে ভালো আছে। একদিন মিলি কাঁদো কাঁদো কণ্ঠে তার বড় ভাইকে ফোন দিয়ে জানায়, ভাইয়া, মায়ের অবস্থা বাবার চেয়েও খারাপ। কোমরের ব্যথায় মা রাতে ঘুমাতে পারে না। আমি দেখলে সহ্য করতে পারি না। তুমি কিছু একটা করো ভাইয়া, প্লিজ। মায়ের কষ্টটা আর দেখা যায় না। আমার বুক ভেঙে কান্না আসে। সেদিন ফোনটা কেটে দেওয়ার পর আবির একা বসে অনেক কেঁদেছিল। জীবনে এর আগে এমন অসহায় বেদনা সে কখনো অনুভব করেনি। একসময় দুজন অসুস্থ মানুষকে ডাক্তার দেখানোর মতো সামর্থ্য তার নেই, তবুও সে চেষ্টা করছে। সে সাহায্য চাইতে তার মামা, খালা, চাচা কাউকে বাদ রাখেনি। একটা মানুষ এগিয়ে আসেনি, হাতে কিছু টাকা গুঁজে দিয়ে বলেনি, মাকে ডাক্তার দেখাস। মানুষ স্বার্থপর, ভীষণ রকম স্বার্থপর। তবু যখন সে হতাশায় ডুবে যায়, তখনই মায়ের কথাটা মনে পড়ে। মায়ের মুখটা মনে পড়লেই সে অন্ধকারের ভেতরে একটা আলো জ্বলে ওঠে। জীবনের প্রতিটি কঠিন মুহূর্তে সে মাকে পেয়েছে, কিন্তু আজকাল একটু একটু করে কেমন যেন অনেকটাই দূরত্ব তৈরি হয়েছে। অবশ্য সে চায় না এত এত সমস্যার মধ্যে তার ছোটোখাটো দুঃখের কথা মাকে জানিয়ে তার চিন্তা বাড়াতে। এখন তাকে সব কিছুই একাই সামলাতে হবে। সে আর ছোট নেই। তবু সে যতই বড় হোক, দুঃখের সময় তার ইচ্ছে করে মায়ের কোলে গুটিসুটি হয়ে শুয়ে থাকতে। মা মাথায় হাত বুলিয়ে দেবে, জ্ঞানী মানুষের মতো কথা বলবে। সেই সব কথা শুনে সে হাসবে, কিন্তু ম্যাজিকের মতো তার সব হতাশা দূর হয়ে যাবে। রহিমা প্রায় আবিরকে বলতেন, খোকা শোন, আমাদের জীবনে দুঃখ আর হতাশা থাকবে, কারণ এগুলোই মাধ্যমেই মানুষ বাঁচতে শেখে। জীবন মানে শুধু সুখ নয়, কষ্ট তার অংশ। তাই যত কঠিন পথই সামনে আসুক না কেন, মনে রাখবি সামনে এখনো অনেক পথ বাকি। প্রত্যেক সমস্যাকে যত সহজভাবে নিবি, জীবনও তত সহজ হয়ে যাবে। যদি কখনো মনে হয় জীবন খুব কঠিন হয়ে গেছে, তখন তাড়াহুড়ো করবি না, একটু সময় নিবি, সমস্যাটাকে সহজ করে বোঝার চেষ্টা করবি। তারপর চোখ বন্ধ করে বুক ভরে একটা শ্বাস নিবি। যতক্ষণ পারিস ততক্ষণ ধরে রাখবি। যখন দম বন্ধ হয়ে আসবে, তখন দীর্ঘশ্বাস ছেড়ে সব কিছু নতুন করে শুরু করবি। দেখবি
মনটা হালকা লাগবে। মনে রাখবি, কোনো সমস্যা জীবনের চেয়ে বড় না। আমরা ছোট ছোট বিষয়কেই বড় করে ফেলি বলেই জীবন জটিল হয়ে যায়, বুঝলি তো?